নমস্কার, আমি নয়ন রায়। কিছুক্ষণ আগে একটি থাম্বনেল আমি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই সরাসরি সম্প্রচারে। সেখানে আমার থাম্বনেলে ছিল উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ। আপনি ভয় পেলেন দ্য কোয়েরি ডিজিটাল প্ল্যাটফর্মকে? প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে আপনাকে। এটা আমার থাম্বনেল ছিল, সেই থাম্বনেল থেকে আমি সরছি না। কেন আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, বা কেন আপনি দ্য কোয়েরিকে ভয় পেলেন বা পাশ কাটালেন, এটার পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে। সেই কারণের আগে আমি কয়েকটি কথা আপনাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দিই। যারা জুড়তে চাইছেন, যারা শিক্ষা অনুরাগী, যারা শিক্ষাকে ভালোবাসেন, যারা দুর্নীতি বিরুদ্ধে লড়াই করেন, তাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম। আমার মনে হয় সবাই শিক্ষাকেই ভালোবাসেন। যারা অযাচিত মন্তব্য করছেন, পরিস্থিতি এমন কোনো কথা লিখবেন না যাতে আমাকে বাধ্য হয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয়। এটাতে আমি যে কথাগুলো বলছি এটা সমাজের পরিপন্থী এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরেই আমার কিছু প্রশ্ন বহুবার করেছি, বহু বছর ধরে করছি। এই নতুন কিছু নয়, কিন্তু আজকের বিষয় একটু ভিন্ন স্বাদের। আগে আমি 12 তারিখে ফিরে যাই। 22 না, 12 তারিখে। 12 তারিখ মানে গতকাল 12ই আগস্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি ছিল, এবং সেখানে যে স্মারকলিপিকে ঘিরে বেশ কিছু কথা বলা হয়েছিল, তার উত্তর চেয়েছিলেন যারা আন্দোলন করেছিলেন, যারা ডেপুটেশন দিয়েছিলেন। তো সেখানে লেখা ছিল কর্তৃত্ববাদী উপাচার্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক। এটা যারা দিয়েছিলেন তাদের এখানে পদ্মফুল রয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঘুরিয়ে রয়েছে, এবং তাতে লেখা আছে যে বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের দাবি। এই দাবি হচ্ছে যে যারা লিখেছেন এই লিফলেটটা, সেটা মধ্যবঙ্গ প্রান্তের পক্ষ থেকে প্রচারিত। আমি ধরেই নেবো এটা হচ্ছে রে বর্তমান সরকারের শাখা সংগঠন। কারণ যখন পদ্মফুল রয়েছে, যখন যে রাষ্ট্রবাদের কথাবার্তাগুলো আছে এর মধ্যে, তাতে এটাই বাস্তব। ত্রিশূল রয়েছে। তো আন্দোলন নিয়ে আমার কোনো সমস্যা নেই, আন্দোলন যে কেউ করতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘেটে যা আমি দেখলাম যে কোনো উপাচার্যকে তার চেম্বার থেকে বাইরে বেরোতে হবে, এটা আমি অন্তত স্বপ্নে ভাবিনি। কারণ আমি দীর্ঘদিন এই শহরের মানুষ, জেলার মানুষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, দীর্ঘদিন এই পেশায় যুক্ত আছি। তাই উপাচার্যের চেয়ারকে আমি সম্মান করি, এটা স্বাভাবিক। আমার নীতিগত কিছু বক্তব্য থাকবে, সে বক্তব্য দুর্নীতির প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে শিক্ষার প্রশ্নে, সেগুলো অবশ্যই আমি চাইব উত্তর উপাচার্যের কাছ থেকে। তাই আমি লিখেছি দ্য কোয়েরিকে উপাচার্য ভয় পেয়েছেন। আমার এই সৎ সাহস আছে, তাই আমি কথাটা বলছি পরিষ্কারভাবে। আরো কিছু কথা বলবো আপনাদের, হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু মার্জনা করবেন। কিন্তু আমাকে অনেকগুলো সাবজেক্ট আমার আজকে অনুপ্রাণিত করলো, সেটারও সুনির্দিষ্ট কারণ আছে, সেটাই বলবো। তাই উপাচার্যের মতো একটা গুরুত্বপূর্ণ পদ, যাকে বিশ্ববিদ্যালয়ের নিচে নামানো হলো এবং সেখানে তারা স্মারকলিপি দিলেন, এটা তৃণমূলের আমলে দুর্নীতি বারবার হয়েছে। তৃণমূলের আমলে দুর্নীতি পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ইস্যু ছিল, এবং সময় মতো মার্কশিট বা রেজাল্ট যাই বলুন না কেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল ইস্যু আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই দাবিতেই তারা সরব ছিল। দেখুন, গণতান্ত্রিকভাবে আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ চেয়ারকে ব্যক্তিকে যদি নিচে নামানো হয়, স্মারকলিপি দিতে বাধ্য করা হয়, সেটা কখনোই শোভা দেয় না। এটা আমার মনে হয়েছে। আমি আমার মতের সঙ্গে আপনাদের মত, যারা আন্দোলন করেছেন, একমত নাও হতে পারে। আন্দোলন করার অধিকার আছে, স্মারকলিপি ডেপুটেশন দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কারণ শিক্ষা বাঁচানোর স্বার্থে। তাই 20 দফা যে দাবি ছিল, তাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরেই ছিল, এবং তিনি এবং আর্থিক অনিয়মের অভিযোগ আছে এর মধ্যে দেওয়া আছে। সেখানে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিরা।
তো উপাচার্যকে ঘর থেকে নামতে হয়েছে, স্মারকলিপি নিতে হয়েছে। এটা বামফ্রন্ট আমলেও যদি ধরে নিই 34 বছরের এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসে কোনো উপাচার্য আজ পর্যন্ত তার চেম্বার ছেড়ে বেরিয়ে আসেননি। নিয়ম হচ্ছে যেহেতু গুরুত্বপূর্ণ পদ, তার চেম্বারেই হচ্ছে ডেপুটেশন দিতে হয়। তিনি কেন নেমেছেন, কি জন্য নেমেছেন, তার উত্তর উপাচার্য খোদ দেবেন, আমি দেবো না। তাহলে কি ছাত্রের আন্দোলনের কাছে তিনি মাতানত করলেন? মাতানত করেন। তিনি নেমে এসেছেন, তিনি বলেছেন তার কোনো অসুবিধা হয়নি, যদিও আমি ছিলাম না ওখানে। তো এটা শোভা দেয়নি। এখানে আমি আন্দোলনকারীদেরকে কিন্তু আমি ডিস্টার্ব করিনি, মানে আমি মেলাইন করছি না, মানে হচ্ছে আঘাত করছি না তাদের ভাবাবেগকে, মনোভাবকে। কিন্তু পাশাপাশি উপাচার্যের যে চেয়ার, সেই চেয়ারকে আমি যেমন সম্মান করছি এবং সেই সম্মানটা রাখতে হবে, এটাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বহুত্ববাদ বলা হয় এবং শিক্ষার ক্ষেত্রে একটা মানদণ্ড বলা হয়। তাই এটা সংবাদের শিরোনামে আসা উচিত বলে আমি মনে হয়। নাম্বার 2, আজকে 12 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলাতে আমি উপাচার্যকে ফোন করেছিলাম। সে টাইমটা আমি একটু বলে দিই আপনাদের, এবং তাতে আমি ওনাকে 11টা 41 সকালেই ফোন করেছিলাম যে উপাচার্য মহোদয়, আপনার সঙ্গে আমি এই গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই, মানে ইন্টারভিউ নিতে চাই। উনি প্রথমে সম্মতি জানিয়েছিলেন। উনি বলেছিলেন বিকেলের পর সন্ধ্যা, যেহেতু বর্ষাকাল চলছে, যখন তখন বৃষ্টি নামছে, তো উনি বলেছিলেন বিকেলের পর আপনাকে আমি জানাচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল, তিনি জানাননি। এবং আমি জানান থেকে যা জানতে পেরেছি, তিনি কার্যত ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন, সে কারণটা হচ্ছে যে শুধুমাত্র যে স্মারকলিপি নিতে আপনি নিচে নেমেছেন, এখানেই নয়ন রায় সীমাবদ্ধ থাকবে না, সেটা আপনি অ্যাডভান্স বুঝতে পেরেছেন। তাহলে আপনি যাদের পরামর্শে আজকে এইটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বোধহয় আপনাকে ভুল পথে নিয়ে গেল। আমার মনে হয় যে ডেমোক্রেসিতে ফেস করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, উচিত। হতে পারতো, অনেক প্রশ্ন হতে পারতো, সেই প্রশ্ন হয়তো আপনার কাছে অস্বস্তি হতো, হওয়াটাই খুব স্বাভাবিক। আমি তো সাংবাদিক নয়ন রায়, আমি 2 লাইন বলে ছেড়ে দেবো এরকম ব্যাপারটা না। যুক্তি থাকবে, আপনারও পাল্টা যুক্তি থাকবে, কিন্তু আপনি অ্যাভয়েড করলেন, তাহলে আমি ধরে নেবো আপনি ভয় পেয়েছেন। যদি আপনি কোনোদিন আমাকে ডাকেন, আমি আর উদ্যোগ নিয়ে আপনার কাছে যাব না। কারণ আমি 23 সাল থেকে দেখছি, আপনার আগে যারা উপাচার্য ছিলেন, নিমাই চন্দ্র সাহা, গৌতম চন্দ্র, বিশ্বজিৎ ঘোষ, অনেককে দেখেছি, এবং সব থেকে দুর্নীতি হয়েছে নিমাই চন্দ্র সাহার আমলে। তো আমার সঙ্গে কারো ব্যক্তিগত লড়াই নেই বলে আমি এই কথাগুলো বলতে পারছি। আমি মনে করি যে দ্য কোয়েরি তার সঠিক দিশায় রয়েছে, সঠিক পরিকল্পনায় রয়েছে, সঠিক মাত্রায় রয়েছে। জনগণ আমার সঙ্গে জুড়ে থাকে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমার সঙ্গে তারা সহমত, তারা আমার পিছনে থাকেন। কিন্তু উপাচার্য মহোদয়, আপনি আজকের সন্ধ্যায় অন্তত আপনার মুখোমুখি হলে, সাক্ষাৎকার নিলে হয়তো অনেক দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হতো। সেটা আপনার অনুগামী যারা, তারা আপনাকে বুদ্ধি দিয়েছে যে দ্য কোয়ারির মুখোমুখি আপনি হবেন না। স্বাভাবিক, হলে অনেক প্রশ্ন আসবে। তাহলে আপনি কি পালিয়ে পথ বাজলেন, নাকি আপনি ভয় পেলেন, নাকি আপনি ডর পেয়েছেন, মানে ভয়? তবে এটা একটা হিন্দিতে কাহাবত আছে, ডর হামকো ভি আচ্ছা লাগা। আমি ধরেই নিচ্ছি যে যদি আপনি ফেস করতে চাইছেন না, ফেস করলেন না, তাহলে ধরে নেবো ভয় পেয়েছেন। তাহলে এই ভয়টা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। আর এইসব পরিপ্রেক্ষিতে থানা, পুলিশ, সমস্তগুলো পরের প্রসঙ্গে আসবো, পরের বিষয়ে আসবো। যে কোনো সাংবাদিকের উচিত একজন সম্মানীয় পদের যিনি বসে আছেন তাকে সম্মান দেওয়া, সেটা আমি অবশ্যই দেবো। কিন্তু যারা কুচক্রী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের নয়ন রায় কখনো সংবাদের প্ল্যাটফর্মে তাদেরকে বাবা 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 তারিফ কিন্তু কোনো সময় করবে না, বা করেও নি। তাই গতকাল যে সংবাদটি পরিবেশন হয়েছিল, যা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের বিষয় থেকে আমি শুরুটা করতে পারি। তো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষে ডিস্টেন্স অর্থাৎ অবলিক ওডিএল কোর্স চালানোর, গতকাল শুনেছেন, আবার শুনুন, কোর্স চালানোর অনুমোদনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু ইউজিসি আবেদনটি বাতিল করেছে। কারণ বিশ্ববিদ্যালয় ন্যাক স্কোর 2.91, প্রয়োজনীয় ন্যাক স্কোর কমপক্ষে 3.01। আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ কথাটা বলছি। NIRF ইউনিভার্সিটি ক্যাটাগরিতে 2024 ও 2025 কোনো বছরেই টপ 100-এ নেই। তাই ইউজিসি 2020 সালের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ওডিএল প্রোগ্রামের স্বীকৃতির জন্য যোগ্য নয়।
ফলে 2026 ও 27 শিক্ষাবর্ষের আবেদনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, অত্যন্ত লজ্জার। এর জবাব আপনি উপাচার্য মহোদয় নিশ্চয়ই আপনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনকে দেবেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেবেন। আমি বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে কিছু ইনফরমেশন পেয়েছি, তারা রেলিভেন্ট ইস্যুতে আমাকে পয়েন্টসগুলো বলছেন, লিখছেন। দেখুন, যদি গুণী মানুষ আমাকে কোনো পরামর্শ দেয় আমি সেটা শুনতে রাজি আছি। আপনি অবশ্যই পণ্ডিত মানুষ, বিজ্ঞানী মানুষ, আপনার চেয়ারকে আমি অসম্মান করতে পারি না, কারণ আপনি অনেক মেধা সম্পন্ন মানুষ এবং সত্যি আপনি কৃতি মানুষ। কিন্তু আপনার সাম্প্রতিক যে অ্যাক্টিভিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে আলোচনার শিরোনাম এনে দিয়েছে, খোদ বিকাশ ভবন থেকে শুরু করে নবান্ন পর্যন্ত, এটুকু বলে রাখলাম। আমি একটু বিস্তারিত বলে দিই, তারপর অনেক ইস্যুতে আমি বলবো আপনাকে। উপাচার্য মহোদয়, আজ যখন আপনাকে পেয়েছি, যখন আপনি প্রত্যাখ্যান করলেন আমার সঙ্গে মুখোমুখি হওয়ার, প্রথমে যে বাহবা আপনি দিচ্ছিলেন ফোনালাপে, আমি ভেবেছিলাম আপনি অন্তত জেন্টলম্যানশিপটা আচরণ করবেন। আপনি সেটা করেননি, তাহলে ধরে নেবো দ্য কোয়ারি সঠিক পথেই আছে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ওডিএল কোর্স পরিচালনার অধিকার হারিয়েছে, কারণ তারা ইউজিসির ন্যূনতম যোগ্যতা শর্ত পূরণ করতে পারেনি। এটা অত্যন্ত বেদনার। অর্থাৎ অন্তত 3.01 ন্যাক সিজিপিএ এবং একটি বৈধ এনআইআরএফ র্যাঙ্কিং থাকা প্রয়োজন। এটা উপাচার্য মহোদয়, আপনি আমার এই কথাগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো ওই ইউজিসি চিঠিতে পরিষ্কার করে বলা আছে। রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ন্যাকের ফলাফল 3.01 এর নির্ধারিত সীমার নিচে রয়েছে এবং 2024-2025 সালে তারা যোগ্য এনআইআরএফ র্যাঙ্কিং অর্জন করতে পারেননি। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অত্যন্ত সুনাম অর্জন করছে না, এটা দুর্নামের বিষয়। এর ফলে ওডিএল পরিচালনার স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। সমালোচকদের মতে এর অনেকাংশ দায়ী অবশ্য আপনি নন, আপনার আগে পূর্বজ যিনি ছিলেন, মানে আপনার আগেই যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, নাম উঠে আসছে প্রাক্তন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা। তার দীর্ঘ মেয়াদে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ন্যাক গ্রেড অর্জন বা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তার আমলে আর্থিক দুর্নীতি ঘটনা ঘটেছে। পৃথকভাবে অনুসন্ধানমূলক প্রতিবেদন তার মেয়াদের শেষ পর্যায়ে প্রায় 1.93 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, যার মধ্যে নির্ধারিত সময়ের আগে, এটা আমরা সবাই জানি যে ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলার বিষয়ও রয়েছে। এ বিষয়ে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বলে জানা যায় না, আমি জানি এটা। প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে বাদশাহী রোডে সিআইডির তৎকালীন যিনি আয়ো ছিলেন পার্থবাবু, তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এই টাকাটা কিভাবে লুট হলো। আর্থিক ও শিক্ষাগত উভয় দিক থেকেই ওডিএল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্যতম শক্তিশালী স্তম্ভ। টিএমসির দ্বিতীয় মেয়াদে, সেকেন্ড টার্মে, একাধিক উপাচার্যের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় নেতৃত্বের গুণাবলীর অভাব ছিল। এটা একজন খুব পণ্ডিত মানুষ আমাকে লিখে পাঠিয়েছেন, আমি ওনার কথাটাই পড়ছি। ন্যাক মূল্যায়ন টিমের কাছে কী কারণে দূরশিক্ষাকে হাজির করা হয়নি, তার জবাব উপাচার্য আপনাকেই দিতে হবে। এ দাবি প্রাক্তন অধ্যাপক, গুণী, বিদ্বজন, সুশীল সমাজ, ছাত্র সমাজ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা দাবিটা করছে। এই জবাবটা আপনাকেই দিতে হবে। কি জবাব? ন্যাকের মূল্যায়ন টিমের কাছে কি কারণে দূরশিক্ষাকে হাজির করা হয়নি, তার জবাব তো উপাচার্যকেই দিতে হবে, এটাই বাস্তব। আমি এই প্রশ্নগুলো আপনাকে করতাম, আপনি সেটা খুব সুচতুরভাবে আপনি পাশ কাটিয়ে গেছেন। তাই আমি ভনিতা না করে বলছি যে আপনি পাশ কাটালেন, আপনি ভয় পেয়েছেন তার কোয়েরিকে। আর কারো মতামত যদি থাকে আমাকে নিয়ে বলা, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এবং অনেকে লিখছেন যে, যাই হোক, আমি কোনো রাজনৈতিক দলকে এই মুহূর্তে আক্রমণ করতে বসি না। আমার প্রশ্ন সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথকে আমার সরাসরি প্রশ্ন। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আমি আগে প্রথম বলে দিই, সেটা হচ্ছে যে নিমাই চন্দ্র সাহা যখন প্রাক্তন উপাচার্য ছিলেন, সেই সময় 1.93 অর্থাৎ 1,93,00,000 টাকা যে এফডি, ফিক্সড ডিপোজিট, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেটা কারো মাধ্যমে গিয়ে ব্যাংক থেকে সুব্রত দাসের তত্ত্বাবধানতায়, তিনি বিশ্ববিদ্যালয়ে তার দূর কোনো রিস্তা ছিল না,
তার অ্যাকাউন্ট থেকে শুরু করে কাবেরী দাস বিভিন্নভাবে কোথায় বর্ধমানে বিভিন্ন জায়গাতেই ব্যাংক যে শুধু এফডি যে ইন্টারেস্টের টাকা সেগুলো ভাগ হয়ে গেছে। সেই রিপোর্টও আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে, এবং সিআইডি চার্জশিটে সেটা আছে। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় যে ইন্টারনাল যে রিপোর্ট, যেটা পার্থসারথী বাবু সিআইডি দায়িত্ব ছিলেন, তিনি ওই চার্জশিটের মধ্যে ওটাকে ফ্রেম করেননি, এটা একটা গহিত অপরাধ। এই অপরাধের মাসুল ওনাকে গুনতে হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সরাসরি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি বলেছিলেন যে এই ধরনের চার্জশিটের মধ্যে বাস্তবতা কম আছে। তাই যারা দুর্নীতি করেছেন, প্রশ্নটা আজ উঠছে, সরাসরি সরকার কেন গ্রেপ্তার করছে না, তদন্ত করিয়ে। এ দাবিতেই সরব বর্ধমান ৭৮-৭৯ কলেজ, তারা এই দাবিতেই ছাত্রছাত্রী, অভিভাবক, যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের অভিভাবকরা ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে চায়, তারা এই দাবিটা করছেন। এ দাবি আমিও করছি যে কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন অবধি এই আর্থিক কেলেঙ্কারির প্রশ্নে ফিনান্স ডিপার্টমেন্টের 1.93 crore যে ঘাপলা, এটাকে কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে তদন্ত করানো হচ্ছে না, এবং কেন সিআইডিকে নিয়ে এসে বারবার লালিপপ ঝোলানোর মতো গল্প হচ্ছে। খেজুরের ওই ওই বলো না, হালুয়া দেখানো হচ্ছে, গাজরের হালুয়া বা হালুয়া যাকে বলেন। কেন সরাসরিভাবে গ্রেপ্তার করা হচ্ছে না ফিনান্স ডিপার্টমেন্টের যারা যারা এই ফিনান্সিয়াল স্ক্যামের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই দাবি সমাজের সর্বস্তরে উঠছে, এই দাবি আমিও করছি। কিভাবে গ্রেপ্তার হবে, যেহেতু সাবজুডিস ম্যাটার যেহেতু কোর্টে ঝুলে আছে, যেহেতু সিএজিকে ট্যাগ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এখন অন্য এজলাসে রয়েছে, এবার হচ্ছে ইডিকে মেনশন করতে বলেছিলেন, নজর রাখতে। তাই সরাসরি দাবি উঠছে ইডিকে দিয়ে তদন্ত করে আসল মাতাদেরকে গ্রেপ্তার করা হোক। এই দাবিতেই সরব বর্ধমান। বাম হোক, ডান হোক, গেরুয়া হোক, সবাই আন্দোলন করছেন। ইস্যু একটাই, দফা এক, দাবিও এক। দাবি হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে যারা এটা ম্যানিপুলেট করেছে ব্যাংকের সঙ্গে করা যোগ সাজছে, তাদের গ্রেপ্তার করা হোক। একইভাবে ছিল প্রাক্তন উপাচার্যকেও তদন্তের স্বার্থে গেরাবন, তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত হোক, এ দাবি উঠছে। একজন উপাচার্য, প্রাক্তন উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ মানুষ, যাকে সিআইডির অফিসে বেঞ্চে বসিয়ে জেরা করছে, এটা লজ্জার, এটা খুব ঘৃণার। তাই তাকেও তদন্তের আওতায় আনা হোক। এই তদন্ত ইন্টারপোল বলছে না করতে, সিআইডির সাবজেক্ট আছে, ধরা পড়েছে, ভক্তবর্ণ ধরা পড়েছে, গুজরাট দেখিয়েছিলেন, তো গল্প আরো অনেক মাথা রয়েছে এর মধ্যে। তদন্ত চার্জশিট ফ্রেমে যা দেখছিলাম, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করো না হোক, আগে তো গ্রেপ্তার না, আগে আগে হেফাজতে নিয়ে তাদেরকে তদন্ত করা হোক। সরকার যখন বিভিন্ন দুর্নীতির এবং ডিম থেরাপির যখন বিষয়ে যখন কথা বলছেন, বা বিভিন্ন তৃণমূলের আমলে দুর্নীতির যখন তদন্ত করাচ্ছে, ঠিক আছে, এটাতে হওয়া উচিত। পঞ্চায়েতের টাকা, গ্রাম উন্নয়নের টাকা, বিভিন্ন স্কুল ম্যানেজিং কমিটির টাকা যখন লুট হয়েছে, ঠিক কেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি প্রশ্নে সরকারের মনোভাব কেন এখনো নরম? এটাই প্রশ্ন আমার দ্য কোয়েরির তরফ থেকে। কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই তদন্ত করাচ্ছেন না? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে আমার দাবি, বা আপনি যেহেতু সংবেদনশীল মানুষ, আপনি গোটা বিষয়টাকে নজরে রেখে আপনি তদন্তের বহু নির্দেশ দিচ্ছেন, আপনি এটারও দেখুন ব্যাপারটা। আপনার উচ্চশিক্ষামন্ত্রীকে বলুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলুন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বলুন। মাঝখানে একদিন দেখছিলাম যে উৎকর্ষ বলে কোনো একটি বড় বৃহৎ মিডিয়াতে অধ্যাপক উপাচার্য তিনি পুরস্কৃত হচ্ছিলেন। আমার পুরস্কৃত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তিনি পুরস্কৃত হয়েছেন মানে আমিও খুব গর্বে, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়টাকে অনেকের থেকেও আমিও চিনি, খুব কাছ থেকে চিনি, শিক্ষার বিস্তারের ক্ষেত্রে, শিক্ষার মূল্যবোধ। কিন্তু শিক্ষা চুরি হয়ে যাবে, দুর্নীতি হবে, আর বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপ হবে, সেখানে প্রাক্তন উপাচার্যরা ঘুরে বেড়াবে কলার উঁচু করে, আর ফিনান্স ডিপার্টমেন্টে যারা ইনভলভমেন্ট আছে তারা চুপচাপ একই পদে বসে থাকবে। উপাচার্য নীরব থাকছেন, কারণ এই প্রশ্নের জবাবটা চাইছি আমি। এবার আসি হচ্ছে যে চাবি চুরির প্রশ্নে, মিসিং বলছেন, চাবি মিসিং 24শে জুন হয়েছিল। বর্ধমান থানার রেজিস্ট্রারকে দিয়ে আপনি এফআইআর করেছিলেন, সেটা কি ইন্টারনাল রিপোর্ট তৈরি হয়েছে? যদি হয়ে থাকে ইজ ভেরি গুড। আসল মাথাদের কি তোলা হয়েছিল? তদন্তে পুলিশের অগ্রগতি কি? এটার জবাব চাইছি উপাচার্য মহোদয় আপনার কাছে।
আপনি তাদেরকে সরিয়ে অন্য কাউকে নিয়ে এসছেন, এটা কোনো সমাধান নয়। সমাধান চাবিটা মিসিং হলো কি করে, 31টা চাবি। এই জবাবটা উপাচার্য মহোদয় আপনাকে দিতে হবে, তাই আপনি ভয় পেয়েছেন। আপনি জবাবটা দিতে হবে যে 30 বিঘা যে জমিতে ধান চাষ হয়, আলু, আলুটা কম হয়, আম হয়, ডাব হয়, এ ভাগ কারা পেত? এ টাকা কি বিশ্ববিদ্যালয় ফান্ডে যেত? এর জবাবও দিতে হবে। মানুষ জানতে চাইছে। যে ডাব আপনার বাড়িতে যায়, আপনার গেস্ট হাউসে যারা নিয়ে যায়, তাদের সঙ্গে আমারও যোগাযোগ আছে, তারা আমাকেই বলেছে। বলবেন যে ডাবের প্রমাণ দেখান, আর ডাবের কোনো প্রমাণ হয় নাকি? পাবদা মাছের চিংড়ি কোনো প্রমাণ হয় নাকি? কিন্তু আপনি কোন কোন হোটেলে ভাত খেয়েছেন, কোথায় কোথায় চিকেন প্যাটিস কামড় দিয়েছেন, তার বিল আমার কাছে আছে। আপনি কোনো একজনকে একটি পদে বসিয়েছেন, তাকে একটা আলাদা ঘর দিয়েছেন, এবং তার কম্পিউটার দোকানে হচ্ছে যে তিনি মাল সাপ্লাই দেন বিশ্ববিদ্যালয়কে, এখানেও এটা কেন দিয়েছেন তার উত্তরও চাই। উত্তর দেবেন কিনা আপনার ব্যাপার, প্রশ্ন করার অধিকার আমার আছে। তাহলে চাবি মিসিং, 31টা চাবি মানে তাহলে নিশ্চয়ই কোনো ঘোটালা বা গন্ধ ছিল, কোনো ফাইল সরানো, কোনো চক্রান্ত ছিল কি, সেটা এখনো পরিষ্কার নয়। বর্তমানে মানুষ জানতে চাইছে। জানি না যারা আন্দোলনটা করেছিল তারা এই ইস্যুটা রেখেছিলেন কিনা। এই জবাবটাও আপনাকে দিতে হবে, মানুষ জানতে চাইছে। জবাব দেবেন কি দেবেন না, আপনি খুব খামখেয়ালি শুনেছি। আপনি ভাবছেন যে পদ চিরজীবন থেকে যায়, না, পদ কখনো চিরজীবন থাকে না। একদিন না একদিন তাদেরকে এই পদ থেকে সরে যেতে হয়, অবসর নিতে হয়। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক দুর্নীতি এবং যে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রবলেম আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের খুব খারাপ অবস্থা, ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে, যার ফলে অধ্যাপকের সংখ্যাও কমছে, যার ফলে ইউজিসি গ্র্যান্ট দিচ্ছে না। এগুলো বাংলায় যা ইউনিভার্সিটি আছে, পশ্চিমবঙ্গে যে ইউনিভার্সিটিগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি দুর্নীতি শিরোনাম উঠে এসেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়, এখনো তাই। ফাইলের পর ফাইল জমা হচ্ছে আপনার টেবিলে, আপনি মন হলে সই করবেন, নাহলে করবেন না। এই অভিযোগ কর্মচারীরা করছে, আমি করছি না। কন্টিজেন্সি ফান্ড, উপাচার্য মহোদয় 20,000 থেকে আপনি 1 লাখ করেছেন। এই টাকাটা তো গৌরী সেনের টাকা নয়, এই টাকা ছাত্রছাত্রীদের ফিজের টাকা, সরকারের টাকা, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অর্থ বরাদ্দের টাকা। তো সেখানে 1,20,000 থেকে কি করে 1 লাখ হলো, এটার প্রশ্নের উত্তরও চাইছি। কলকাতায় যে আপনার করুণাময়ীতে যে সরকারের যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে গেস্ট হাউস আছে, তার কন্টিজেন্সি ফান্ড ছিল 5,000 টাকা, সেটা 20,000 কেন হয়েছে? সেটা নাকি ডেকোরেশনের কাজ চলছে শুনেছি। এখানে আপনার কোনো খাতিরের লোকজন আছে শুনেছি। এই প্রশ্নের উত্তরও চাই। যখন আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে শ্যামাপ্রসাদ ব্যানার্জি মেয়ে চাকরি কি করে পেল? আপনার বাড়ির পাহারাদার খড়গপুরে কি করে চাকরি পেল? ওয়াক ফর দ্য ইন্টারভিউ। আর হচ্ছে যে খোকন দাসের ভাইপো না ভাগনা চাকরি পেল কি করে? আর রামিজ কি করে চাকরি পেল? অভিষেক কি করে চাকরি পেল? এটা তো আপনাকে বলতে হবে। যখন আপনারা বলছেন যে সমস্যা আছে, সেখানে আপনারা ওয়াক ফর দ্য ইন্টারভিউ করাচ্ছেন 3 জনকে। এক হচ্ছে আপনার পাহারাদারের ছেলেকে, আত্মীয়কে, শ্যামাপ্রসাদ ব্যানার্জির মেয়েকে, আর হচ্ছে খোকন দাসের ভাইপোকে। তাহলে ওয়াক ফর দ্য ইন্টারভিউ তো এমএনসি সেক্টরে হয়, মাল্টিন্যাশনাল গ্রুপে হয়। বেতন 32,000, কারো 33,000, কারো 34,000। বেকারত্ব হু হু করে বাড়ছে। আর কি কেউ ছিল না, নাকি আর কেউ কোনো ইন্টারভিউ দেয়নি? যদিও এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, এটাতে জনস্বার্থে মামলা হয়েছে, যদি সার্ভিস ম্যাটার, তাই বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল আমি। এটারও আপনাকে উত্তর দিতে হবে। আপনি কোন জাদু বলে, কোন জাদুকাঠিতে আপনি চাকরির বিষয়টা আপনি কনফার্ম করেছেন, সেটার তদন্তে পরিষ্কার হবে। তো আমি বলছি, নিমাইচন্দ্র সাহার আমলে যে দুর্নীতি হচ্ছে, তারপরে যে ডিপার্টমেন্টাল যে সমস্ত বরাদ্দগুলো বিভিন্ন সময় কমেছে, বেড়েছে, আপনার কন্টিজেন্সি ফান্ড বেড়েছে, এটার প্রশ্ন উঠবে। তাহলে যে বিভিন্ন হচ্ছে যে হোস্টেলগুলোতে যে অ্যাকোমোডেশন আছে, সেখানে বেশি ভোটার আছে, তারা বহিরাগত। ছাদে গেলে দেখতে পাবেন কি সমস্ত বোতল আছে, আপনি তদন্ত করিয়েছেন? এবং যারা হোস্টেলের যারা দায়িত্বে আছেন, তাদের কি ভূমিকা, এ প্রশ্নের উত্তর চাইছে। এবং যে মহিলাদের যে হোস্টেলগুলো আছে, তাদের কি অবস্থা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, সেগুলোকে নজর রাখছেন? আপনি কি জানেন যে আপার লেবার কত আছে? আপনার কাছে খবর আছে? আপনি জানেন কত আপার লেবার পেমেন্ট হয়? আপনি কি জানেন যে অভিযোগ আকারে যে শোনা যায় যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের একটি রাইস মিলের লেবারদের পেমেন্ট বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে হয়, এটা শুনেছি। এবং দামোদর দামোদর এই নদের পাশে
তেলিপুকুরের কাছে একটি রাইস মিল আছে। তিনি একদিকে হচ্ছে অফিসার, একদিকে তো রাইস মিল, হতেই পারে ব্যবসা, কিন্তু লেবার পেমেন্ট হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের টাকা থেকে। এটা কি সত্যি? যদি সত্যি হয় প্রশ্নের উত্তর চাই। টাকার পরিমাণ কত? তাহলে এই শ্যামাপ্রসাদ ব্যানার্জির মতো জি দিল দরদি মানুষজনকে আপনি মহাপুরুষ বানিয়েছিলেন এবং বকলমে বিশ্ববিদ্যালয় চালাতো, তিনি এখন গা ঢাকা দিয়েছেন। তাকে পুলিশ মাঝে মধ্যে খুঁজছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে 17 জুলাই। এখনো কেন গ্রেপ্তার করেনি সেটা যারা অভিযোগ করেছে তারা বলতে পারো, আমি তো বলতে পারি না। কিন্তু গোটা সিস্টেমে দুর্নীতি এবং বগরা সিন্ডিকেট। এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি হচ্ছে বিভিন্ন আপার লেবার ঢুকিয়ে গোটা আত্মীয় স্বজনকে নিয়ে সেখানে বগরার গল্প আছে। এই রামিজ ছাত্রনেতা, তার যে হলিগানিজম যেটা, এটা আছে, অভিযোগ আছে। সম্পদ বিক্রি হয়ে গেছে, বহু গাছ শুনেছি অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত রত্ন সম্ভার আছে সেগুলো আজ হিসেবে নিয়ে হদিশও পাওয়া যায়। আপনি খবর রাখেন উপাচার্য মহোদয়? আপনি কি লালদিঘির মাছের খবর আছে? বিশ্ববিদ্যালয়ে যে লহরে যে মাছ হয়, আপনি মাছকে যদি বিক্রি করতেন তাহলে কত টাকা হতো? তাহলে এগুলো একটা দুর্নীতি, কারাপশন, এটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হয়। আপনি কেন করাচ্ছেন না? মাছগুলো মরছে। তো টিসিএস এর মতো সংস্থাকে, এটা আপনার আগের আমলে হয়েছে, কিন্তু টিসিএস এর মতো সংস্থাকে পুনরায় হচ্ছে কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হলো কেন? কিসের আটা ছিল? কোন কাঁঠালের আটা ছিল? লোয়েস্ট বিডারকে বাদ দিয়ে টিসিএস এর মতো কোম্পানিকে পুনরায় দেওয়া হয়েছে। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ তো ছিল, এবং যারা যারা সই করেছিলেন সে সময়, এসব উপাচার্য নিমাইচন্দ্র সাহা থেকে শুরু করে বহু ডিন, ফ্যাকাল্টি অফ বিভিন্ন অধ্যাপক এবং আধিকারিকরা সই করেছিলেন, দিতেই হবে এদেরকে। তো পিডিদের ব্যাপার স্যাপার ছিল। তাহলে পুনরায় হচ্ছে টিসিএস এর মতো কোম্পানিকে দেওয়া হয়েছে, এটা একটা কারাপশন। যারা লোয়েস্ট বিডার তারা বঞ্চিত হলো, যিনি হায়েস্ট বিডার তিনি পেয়ে গেলেন, এটা দ্বিচারিতা বলা হয়। এটার প্রশ্নের উত্তরটা আপনি নিশ্চয়ই খুঁজবেন উপাচার্য মহোদয় অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ। আপনার গাড়ির যে তেল যেগুলো যায়, স্বাভাবিক, এটা আপনি তো এগুলো ক্যারি করেন, আপনি পান এগুলো। আপনি আইআইটি খড়গপুরে ছিলেন, এখন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনি আছেন, বেশ কয়েক বছর ধরে আছেন। কিন্তু সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি অবস্থা তৈরি হয়েছে আপনি জানেন? আপার লেবার হিসেব নেই, 10-12টি লাইব্রেরি বন্ধ আছে, তার মানে ছাত্র নেই, ছাত্রী নেই, ভর্তি হচ্ছে না, অধ্যাপক নেই, তার মানে ইউজিসি গ্র্যান্ট পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে এই এত বড় স্ক্যাম যেখানে হয়ে গেল। আচ্ছা, সুরজিৎ নন্দী স্পোর্টস অফিসার, তিনি রিটায়ার করবেন, হয়ে এসছে সময় তার। নিমাইচন্দ্র সাহার আমলে তিনি চীনের টিম পাঠিয়েছিলেন, সেখানে টাকার হিসেব নেই, তছরূপ। এই নিমাইচন্দ্র সাহার আমলে ইউজিসি 1,10,00,000 টাকা গ্র্যান্ট দিয়েছিলেন বিকল্প মোহনবাগান মাঠ তৈরির ক্ষেত্রে। আপনি তাকে সরিয়ে দিয়েছেন, ঠিক, তাতে দুর্নীতি পার পেয়ে যায় না। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার, আর তার সহধর্মিনীর একটি বিএড কলেজে তিনি চেয়ারম্যান। এক যাত্রায় পৃথক ফল কি? তার এখনো অবসরের এ মাসেই সম্ভবত। একইভাবে আপনি তদন্ত করান, বিভাগীয় তদন্ত করিয়ে যে বিগত কয়েক বছর ধরে স্পোর্টস ডিপার্টমেন্টে কত ফান্ড এসেছে, কি কি খরচা হয়েছে, কি কি ইনস্ট্রুমেন্ট কেনা হয়েছে, 1,10,00,000 টাকা ইউজিসি টাকা এসেছিল, সেটা কি হয়েছে, তবেই হিসেব মতো বুঝে নিয়ে আপনি সুরজিৎ নন্দীকে রিলিজ করবেন। এই প্রশ্ন আপনাকে আমি করে রাখলাম আজকে। চারিদিকে ঘাপলা তন্ত্র ভর্তি। আমি দীপকবাবু রিপোর্টটা পড়ছিলাম, যিনি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যিনি উপাচার্য ছিলেন। 2017 সালে তিনি যে রিপোর্টটা বানিয়েছিলেন, 2016 এবং 2017, তাদের ছত্রে রিক্রুটমেন্টের যে জালিয়াতি আছে, বহু জায়গাতে হচ্ছে মণিপুর, মিজোরাম থেকে সব সার্টিফিকেট নিয়ে এসে সব চাকরি পেয়েছেন সমস্ত। তারা স্ব পদে বহাল, লক্ষ লক্ষ টাকা বেতন তুলছেন, আর বিশ্ববিদ্যালয়কে খোকলাপন করেছেন। তৃণমূলের আমরা তো যথেচ্ছার হয়েছে, মানে শিষ্টাচারের ওপরে চলে গেছে। তাই নতুন সরকারের কাছে আমার আবেদন তো থাকবেই, যে উপাচার্য মহোদয় আপনি ফেস করছেন না কেন? আপনি সরকারকে ফেস করুন, আপনি সরকারকে ফেস করুন, আপনার মুখ্যমন্ত্রীকে ফেস করুন, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। এটা চলতে পারে না একভাবে। ইতিহাস এমন ভয়ঙ্কর, ইতিহাস এত বেশি বেদনাদায়ক, মানে বাবর থেকে হুমায়ুন, জাহাঙ্গীর থেকে শুরু করে শাহজাহান, আওরঙ্গজেব, সবার পতন হয়েছে, নবাব সিরাজদৌল্লা পতন হয়েছে। বাংলা পেয়ে উড়িষ্যার যারা মৌর্য বংশ ছিল, বল্লাল সেন,
এবং যে বাংলা যে গৌরবঙ্গ বলা হতো, সবার আস্তে আস্তে সমাহিত হয়েছে। পৃথিবীর ইতিহাস এটাই বলে যে কোনো কিছু চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী, অল্পস্থায়ী। এই যতদিন আছেন তার ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে মানোন্নয়নের যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল, তা আপনি নিলেন না কেন? এই প্রশ্ন আজ আমি করলাম আপনাকে। আমি ভেবেছিলাম এই সান্ধ্যকালীন আড্ডায় আপনার সঙ্গে কথা হতে হতে বহু কিছু ইস্যু উঠে আসতো, যা আপনার হয়তো কাজে লাগতে পারত। যখন আপনি আপনার পরামর্শদাতা অনুপ্রেরণা যাদের কাছে আপনি পেয়েছেন যে আপনি নয়ন রায়কে দ্য কোয়েরিকে ফেস করবেন, আমি বলছি ফেস করলে কিন্তু চিটবাদাম হয়ে যেত। চিটবাদাম মুখে মায়ে লেগে যায়, দাঁতের ফাঁকে ফাঁকে বাদাম ঢুকে যায়। আপনাকে আমি প্রচুর প্রশ্ন করতাম, সেটা আপনি বুঝতে পেরেছেন। এত প্রশ্ন আপনাকে আমি করতাম যে এই কয়েক বছরে যা জমে আছে তা আপনাকে নাজেহাল করে দিতাম আমি। তবে আপনার প্রতি আমার দৃষ্টি থাকলো, আপনাকে আমি সম্মান চেয়ারটাকে করছি, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাকে বলছি, অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ, আপনাকে আমার প্রশ্ন থাকলো, দুর্নীতির প্রশ্নে কি ব্যবস্থা নিয়েছেন? আপনি পারেননি, ফিনান্স ডিপার্টমেন্টে সেই লোকজনগুলো এখনো সেই জায়গাতেই বসে আছে, বহু বদলি করছেন, এদের তো সরাচ্ছেন না। তাই সরাসরি হচ্ছে রে হেফাজতে নিয়ে এদেরকে গ্রেপ্তার করা হোক, এই দাবি উঠছে, যারা দুর্নীতি করেছে এফডির কেলেঙ্কারির মতো ঘটনায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলছি রে, আপনি তদন্ত করান, সিআইডি দিয়ে হবে না। স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে শুরু করে চাবি মিসিং, কান টানলেই মাথা আসবে কারা কারা জড়িতের মধ্যে। এর মধ্যে আবার শুনছি কয়েকজন আবার ছেলে মেয়ে জয়েন হয়ে গেছে। কোথা থেকে আনছেন, কিভাবে টাকা আসছে? এক তো ভর্তির সংখ্যা কমেছে, ন্যাকের রিপোর্ট খারাপ, তবু বেমালুম, যেহেতু আমি উপাচার্য, আপনি সব পারেন, আপনি সর্বময় কর্তা। আপনি সামান্য একটি দেখুন, এখন এই মুহূর্তে দেশ ও দশের কথা। একবার তো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম বলে, এখন মেন স্ট্রিম মিডিয়াতে মানুষ এত কথা শুনতে চাইছে না, কারণ তারা প্রতিষ্ঠান বিরোধী কথা বলতে হাত পা কাঁপে তাদের। যদি শাসক রেগে যায়, শাসক সেই সময় তো তৃণমূল ছিল, কংগ্রেস, তার আগে লেফট ছিল, এখন তো ভারতীয় জনতা পার্টি। তারা বাঘ নাকি যে সত্য সংবাদ পরিবেশন করার পরে খাঁচায় ভরে দেবে? না, মুখ্যমন্ত্রী সে কথা বলেনি। তাই তদন্ত হোক, গ্রেপ্তার হোক, যারা দুর্নীতি করেছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পয়সায়, যারা ভোগ করেছেন, প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে যারা ফিনান্স ডিপার্টমেন্ট, তদন্তের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এ দাবি উঠছে, এবং তদন্ত হোক ইডিকে দিয়ে। আর কোর্টের দীর্ঘসূত্রিতা আছে, মামলা চলছে। তাই কোর্ট যেমন তার বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, বিচার ব্যবস্থা তার কাজ করুক, সরকার ইন্টারভেনশন করতে পারে। যেমন আবহাওয়ার কেসে দেখলাম, কোর্ট বিচার ব্যবস্থা মামলা চলছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন। এই মুখ্যমন্ত্রী আপনি নির্দেশ দিন, ক্রেডেন্সিয়ালের প্রশ্ন আছে, এই প্রশ্ন আপনাকে কেউ করতে পারছেন, আমি আপনাকে করছি, সবার হয়ে আপনাকে প্রশ্ন করছি। শুভেন্দুবাবু, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য আপনার উদ্যোগটা খুব প্রয়োজন, কারণ আপনি অপটিমিস্টিক একজন মানুষ। আমি এই কথাগুলো বলছি মানে অনেকে ভাববেন আমি তৈলবর্তন করা সাংবাদিক নই। আমি শুভেন্দুবাবু সম্পর্কে আমার আইডিয়া আছে, ধারণা আছে, আমি জানি ওনার সম্পর্কে, উনি কি করতে পারেন আমার জানা আছে, উনি করবেন আশা করি। মাঝরাতেও হয়ে যেতে পারে, ভোরেও হয়ে যেতে পারে। এই যে তদন্তকারী সংস্থারা যদি আসে, আমি বলছি হাড় কেঁপে যাবে, এদের রাতের ঘুম চলে যাবে। এক একজন যদি গ্রেপ্তার হয় এই আর্থিক দুর্নীতির প্রশ্নে, দেখবেন বহু দুর্নীতি ওপেন পর্দা ফাঁস হয়ে যাবে, যা কোনোভাবে কোনো চাদর দিয়ে ঢেকে সামলাতে পারবেন না। আপনাদের বিশ্ববিদ্যালয়ের মানুষজনকে বলছি, আধিকারিকদের, সূর্যের প্রখর রোদে পুরো সামিয়ানা যদি ঢাকা দিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপরে, পুরো ছাই হয়ে যাবে। সূর্যের প্রখরতায় এতটা উজ্জ্বল আলো রয়েছে, তার সঙ্গে দৃষ্টিপাত মানুষের আছে মানুষের সংঘবদ্ধ কিছু আওয়াজ, তার সঙ্গে আছে দ্য কোয়েরির বলিষ্ঠ প্রয়াস। তাই তদন্ত হোক, গ্রেপ্তার হোক, এই দাবিতে সরব যখন, এই দাবিতে আমিও সরব। তাই উপাচার্য মহোদয়, আপনাকে আমি রেলিভেন্ট ইস্যুতে প্রশ্ন করেছিলাম, এই ডিডির প্রশ্নে এটা করতাম, কিন্তু আপনাকে প্রশ্ন করতাম যে আপনাকে কেন নিচে নামতে হলো। আপনি বিচক্ষণ, আপনি বুঝে গেছিলেন যে শুধু এইটুকু প্রশ্ন নয়ন রায় শান্ত থাকবে না, আরো প্রচুর প্রশ্ন হবে। ঠিক বলেছেন আপনি কোনোদিন আমার মুখোমুখি হবেন না, এটা আমি ধরেই নিচ্ছি। এইসব শোনার পর
এই প্রতিবেদন আপনারা যারা শুনছেন খুব বেশি রাত হয়নি। আমি শিক্ষার অধিকারের প্রশ্নে দুর্নীতি বিরুদ্ধে যে আপোষহীন সংবাদ যেটা করার জন্য যদি আমাকে কেউ দালাল বলেন, আমি অপারগ। আমি শিক্ষাকে নিয়ে কখনো দুর্নীতির প্রশ্নে অ্যাডজাস্টমেন্টের জায়গাতে নিয়ে কারণ নেই বলে আমি পুলিশের হেফাজতে আমাকে খোকন দাসের নেতৃত্বে শ্যামাপ্রসাদ ব্যানার্জির বদন্যতায় আমাকে টানা হয়েছিল বর্ধমান সদর থানা থেকে শুরু করে সাইবার সেল পর্যন্ত। এসপি কামানাসের সেন ছিলেন। ও ব্যথা আমি ভুলিনি আর ভুলবো না। তাই আমাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির প্রশ্নে যদি আদালত ডেকে পাঠায়, আমি প্রস্তুত আছি আদালতের সামনে চিটটা খুলে দেবো। আর রইল পুলিশ প্রশাসন, দিনের বেলা আসবেন, রাত দুপুরে আসবেন। আমি ভদ্রলোক, আমি সাংবাদিক, আমার পরিচয় এটা। পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। আমাকে যদি তদন্তের মুখোমুখি বসানো হয়, আমি অনেক কিছু জানি যা আমি বলে দেবো বিচার ব্যবস্থার সামনে, পুলিশকেই বলবো না। দেখুন, সত্য উদ্ঘাটন করার জন্য যদি আপনি গ্রেপ্তার হন, মানুষ আমার সঙ্গে থাকবে এটা নিশ্চিত। আমি বলছি দম নেই, সেই দম নেই। সে একবার চেষ্টা ফেষ্টা হয়েছিল, আর সেটা হলে খুব ভয়ঙ্কর হবে। তখন বলবো এই ডর হামকো ভি আচ্ছা লাগা। ওই কার্জন গেটে রাত দুপুরে বাজাবো, হাতে মোমবাতিটা, অন্ধকার লাইট জ্বলে, অন্ধকার হলে মোমবাতি জ্বালাবো। যতদূর কণ্ঠস্বর চিৎকার করে বলা যায় তথ্য হাতে কাগজপত্র নিয়ে নবান্ন পদে যদি কাঁপিয়ে দিতে না পেরেছি, আমি নয়ন রায় নই। তবে আমি বলছি বক্ত, একটা সময় খুব গুরুত্বপূর্ণ। আমার আশা আকাঙ্ক্ষা, আমরা 15ই আগস্টে আমরা ঠিক প্রাক মুহূর্তে এই দাবিটা তুললাম আজকে, যে নিট প্রশ্নপত্র ফার্স্ট যখন ধর্মেন্দ্র প্রধানকে যখন প্রধানমন্ত্রী সরিয়ে দিয়েছে, একইভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি প্রশ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনি তদন্ত করান, এদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করান। কেন্দ্রীয় অর্থলগ্নি সংস্থা অর্থাৎ যেটা ইডি বলা হয়, তাদেরকে নিয়ে আপনি নজর দিন। আপনি যদি কোনো কাগজপত্র চান কোনো মাধ্যম থেকে ডিএমএসপিকে দিয়ে, আমি আপনাকে সমস্ত কাগজ পৌঁছে দেবো। এই লুটেরারা কিভাবে গর্ত করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে ওপেন। এ আমার আপনার করের টাকা এবং ছেলে মেয়েদের শিক্ষার ফিস এ হতে পারে না। তাই তুগলুকি রাজ চলছে, এখানে তুগলুকি রাজ বন্ধ করতে হবে। তাই উপাচার্যের প্রতি নজর আপনি রাখুন, আপনার শিক্ষামন্ত্রীকে বলুন। উপাচার্য আসবে, উপাচার্য যাবে। সুকুমার সেন থেকে শুরু করে ভারতবর্ষে ইসিআই ছিল, আজকের হচ্ছে অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ, তার আগে মোহিত বচ্চা, দিলীপ বসু, রমানঞ্জন মুখোপাধ্যায়। পণ্ডিত মানুষের পদধূলিতে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। উনিও বিজ্ঞানী মানুষ, উনিও খুব পণ্ডিত মানুষ, অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ। কিন্তু তার কার্যকলাপ অ্যাক্টিভিটি যা আমাদেরকে ব্যথিত করেছে, আমাকে বাধ্য করেছে, তাই তিনি পাস কাটালেন, আমাকে দা কোয়ারিকে পাস কাটিয়েছে। আমাকে যায় আসে না কিছু, আমি বলে কিছু নেই। প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। উপাচার্য মহোদয় আপনাকে বলছে আপনি কোনো গুরুত্বপূর্ণ নন। হ্যাঁ, চেয়ারটা গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ, যা পরম্পরায় থেকে যাবে, যা অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয় বয়ে যাবে স্রোতের মতো। সেখানে যদি শিক্ষার দুর্নীতি প্রশ্নে কলঙ্কিত খোকলাপন হয়ে থাকে, ইঁদুরের গর্ত যদি কেউ করে থাকে, তো সে কাদা আপনার গায়েও ছিটবে, কারণ আপনি এখন এই মুহূর্তে উপাচার্য। তাই তদন্তের দাবিতে সরব, তদন্ত হোক, গ্রেপ্তার হোক, হেফাজতে নিয়ে গ্রেপ্তার হোক, এই দাবি করছি। নমস্কার, আমি নয়ন রায়। যদি মতামত দেওয়ার থাকে মতামত দেবেন। ভালো থাকবেন। আরও চিটটা খুলবো। ডর হামকো ভি আচ্ছা লাগা। নমস্কার।